कि बिहार में एक बेहतर व्यक्ति को आप मुख्यमंत्री बनाइए और जिन वादों के साथ आप सरकार में आए हैं उन वादों पर फोकस कीजिए। जहां पर वो आप कह रहे हैं कि हम कुत्ता बिल्ली को भी खड़ा करेंगे तो जनता को हम ही को वोट देना पड़ेगा। स्पेसिफिकली जेनजी ग्रुप के लड़के ज्यादा निकलकर वोट किए हैं, ऐसा मुझे अभी तक नहीं प्रतीत हो रहा है। প্রশান্ত কিশোরের এই জয়, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে বিজেপি শেষের শুরু হয়ে গেল। এই ভারতীয় জনতা পার্টি একটার পর একটা রাজ্যে জিতছে, প্রশান্ত কিশোর প্ল্যান অফ অ্যাকশন দিচ্ছে, বিজেপি সেটা ইমপ্লিমেন্ট করছে। অমিত শাহ টিপ্পণী করতে শুরু করলো যে ধুলোয় উড়িয়ে দেবো, কোনো ব্যাপার নয়, আমরা যদি কিছু করতে পারি, এখান থেকে আমরা যদি আগামী দিনে এগোতে পারি, তাহলে এই বাঁকিপুরই হবে তার শুরু। নমস্কার দর্শক বন্ধুরা, দাদা দিদির রাজনীতি এই যে প্ল্যাটফর্ম, আজকে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে, অবশ্যই রাজনীতির, কিন্তু এমন একটা সাবজেক্ট, এমন একটা ক্যারেক্টারকে নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে গোটা দেশ কিন্তু সেই প্রশ্নটা খুঁজছে। মানে বাঁকিপুরে হঠাৎ করে রাজনীতি বাঁক নিয়ে নিয়েছে। না, হেয়ালি করছি না আপনাদের সাথে, সত্যিই তাই। আমরা ফরাসিতে দেখেছি না বাস্তিল দুর্গের পতন, তেমনি গত 30 বছরে যে কমলা দুর্গ 95 সাল থেকে, এবং এই মুহূর্তে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তার যে গড় বাঁকিপুর, সেখানে কিন্তু গতকাল এক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন ভোট কুশলী পিকে। এখন প্রশ্নটা আপনাদের মনে স্বভাবতই জাগছে, আমার মনেও জাগছে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে আজকে আমি যশবন্ত আপনাদের সামনে। এবং অবশ্যই থাকবেন অন্যান্য দিনের মতো আমাদের দুই প্রতিনিধি। তবে প্রথমে একটু সিনিয়রিটি দিয়ে শুরু করব, পরে আসবো জেনজি অর্থাৎ ইয়াং যারা, তারা কি ভাবনা চিন্তা করে এই ঘটনা ঘটলো বা রিফ্লেকশন। প্রথমেই আমি সরাসরি সুচারুর কাছে। সুচারু আমাদের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, জানেন দীর্ঘদিন পলিটিক্যাল বিট কভার করছে। সুচারু, এই যে বাঁকিপুরে যেভাবে রাজনীতিটা বাঁক নিল, অর্থাৎ 30 বছর ধরে কিন্তু একটা জায়গায় একটা দল অপ্রতিরোধ্য, রাইট? এবং 3টে যে উপনির্বাচন, মধ্যপ্রদেশ, গুজরাট এবং বিহার, তাতে 2টো জায়গায় কিন্তু গোটা দেশের যে শাসক দল, তাদের যে থমকে যাওয়া বা মুখ থুবড়ে, আমরা যেভাবেই যে শব্দ ইউজ করি, এটার পেছনের কারণটা একই সঙ্গে যে আমাদের কাছে খুব অতি প্রচলিত ভোট কুশলী পিকে প্রশান্ত কিশোর, তার নামের পাশে কিন্তু আবার MLA ট্যাগটা বসে গেল অফিসিয়ালি, তিনি কিন্তু আবার নেতা হয়ে গেলেন। এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদেরকে একটু খুলে বলো। বাঁকিপুরের এই ফলাফল এবং 49.4% ভোট পেয়ে প্রশান্ত কিশোরের এই জয়, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে বিজেপির শেষের শুরু হয়ে গেল। আমরা যদি একটুখানি পেছনের দিকে যাই যশবন্তদা, এই ছেলেটা, এই প্রশান্ত কিশোর 1977 সালে বক্সারে, বিহারের বক্সারে প্রাথমিক শিক্ষা শেষ করে বাইরে চলে যায়, পড়াশোনা করে দেশে ফিরে সে দেখে যে আমাদের ভারতবর্ষ কেন পিছিয়ে রয়েছে, কি কারণে ভারতবর্ষের অধিকাংশ রাজ্য পিছিয়ে পড়া রাজ্য। তার রিসার্চে উঠে আসে যে এক হচ্ছে অনুন্নয়ন, মানে উন্নয়ন না হওয়া, আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাস্থ্য। সত্যি ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যগুলোর দিকে তাকাও, স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত খারাপ। এই দুটো নিয়ে সে কাজ করতে শুরু করে এবং একটা প্ল্যান বা রিসার্চ কপি সে বানিয়ে সে প্রথমেই তার সেই ফাইল নিয়ে পৌঁছেছিল তৎকালীন কংগ্রেসের যুব নেতা রাহুল গান্ধীর কাছে। রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে পাত্তাই দেয়নি, দূর সব কি সব নিয়ে এসছেন রিসার্চ, 5 মিনিটও তার সঙ্গে ভালোভাবে কথা বলেনি। কিন্তু দমে যাননি প্রশান্ত কিশোর, অদম্য জেদ ছিল তার। তিনি এবার করলেন কি, তার এই রিসার্চ কপির 2টো কপি বানালেন তিনি। একটি কপি পৌঁছে গেল 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর জায়গায় থাকা মনমোহন সিং, আর আরেকটি কপি পৌঁছে গেল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। দুজনের মধ্যে রিসার্চ পেপার পড়ে নরেন্দ্র মোদীর বেশ ভালো লাগলো, প্রশান্ত কিশোরকে ডেকে পাঠালেন।
যে গুজরাটের জন্য আমি নতুন মডেল কি করতে পারি। গুজরাট মডেলের কথা তোমার নিশ্চয়ই মনে আছে যশবন্তদা। হাইটেক প্রচার, এই সমস্ত কিছু কিন্তু প্রশান্ত কিশোরের হাত ধরে শুরু হলো এবং একটার পর একটা অভাবনীয় সাফল্য ভারতীয় জনতা পার্টি পেতে শুরু করলো। এই ভারতীয় জনতা পার্টি একটার পর একটা রাজ্যে জিতছে, প্রশান্ত কিশোর প্ল্যান অফ অ্যাকশন দিচ্ছে, বিজেপি সেটা ইমপ্লিমেন্ট করছে। এরকম একটা জায়গা তৈরি হতে হতে দলের মধ্যেই এই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একটা ঠান্ডা লড়াই হয়ে গেল আর একজন ব্যক্তির, আর একজন বিখ্যাত রাজনীতিকের, যার সঙ্গে তার বরাবরই স্নায়ুর লড়াই। কে বলতো? তিনি অমিত শাহ। এই টানাপোড়েন, এই লড়াইয়ের মধ্যে নরেন্দ্র মোদীর হাত ছাড়লেন প্রশান্ত কিশোর। সকলে ভাবলেন তিনি এবার ভেসে যাবেন, এতদিন বিজেপিকে তিনি চাগিয়েছেন, বিজেপির সঙ্গে ছিলেন, আর কিছু করতে পারবেন না। কিন্তু তাকে লাগলো কার কার যশবন্তদা? নীতিশ কুমারের লাগলো। লাগলো কার? তৃণমূল কংগ্রেসের লাগলো। 2021 সালেই তো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গিয়েছিল। সেইবারের নির্বাচনে সমস্ত জল্পনা কল্পনার অবসানে প্রশান্ত কিশোরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যিনি দিদিকে বলো, এছাড়াও এই লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের এই কে দেওয়া এই প্রকল্প, এই সমস্ত কিছু কিন্তু প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত। তারপর তৃণমূলেরও সঙ্গ ত্যাগ করেন তিনি, কারণ তিনি তো একজন প্রফেশনালিস্ট ভোট কুশলী হিসাবে কাজ করছিলেন। টাকার ডিল শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি আর, এরপর তিনি কি করলেন, একটি রাজনৈতিক দল তৈরি করলেন, জন সুরাজ পার্টি। সবাই হাসলো। অমিত শাহ টিপ্পণী করতে শুরু করলো যে ধুলোই উড়িয়ে দেবো, কোনো ব্যাপার নয়। হলেও তাই, রাজনীতিতে কুঁড়ি ফুলের মতো ফুটে ওঠা জন সুরাজ পার্টি বিহারের নির্বাচনে একেবারে তলানিতে চলে গেল। অনেকে বলছিল যে এবার প্রশান্ত কিশোর কি করবেন, প্রশান্ত কিশোর তো ভোট কুশলীও থাকছেন না, রাজনীতি করবেন কি, তিনি তো প্রথমেই ব্যর্থ। একটা কথা তোমার নিশ্চয়ই মনে থাকবে যে একটা ব্যর্থতাই আগামী সাফল্যের সোপান তৈরি করে। আমরা আব্রাহাম লিঙ্কনের সেই গল্প নিশ্চয়ই শুনেছি যে একজন রাজ্যচ্যুত রাজা বারবার বসে দেওয়ালের দিকে দেখছে, একটা মাকড়সা জাল তৈরি করার চেষ্টা করছে, এই দেয়াল থেকে ওই দেয়ালে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছে। সপ্তমবারের মাথায় সেই মাকড়সা সমর্থ হয় তার জালটা পরিপূর্ণ করতে এবং এক দেয়াল থেকে এক দেওয়ালে যেতে। এইটা দেখে রাজার মনে হয়েছিল যে আমি লড়াই করতে পারি। পরবর্তীকালে তিনি তার রাজত্ব ফিরে পান, তিনি আব্রাহাম লিঙ্কন। এখানেও প্রশান্ত কিশোর দুমড়ে মুচড়ে যাননি। তিনি চেষ্টা করলেন যে এই জন সুরাজ পার্টিকে আরো গভীরতায় পৌঁছে দিতে হবে। এবার তুমি যদি বলো বাঁকিপুরের তিনি সাফল্য কিভাবে পেলেন, কারণ তিনি দীর্ঘ সময় বিজেপির সঙ্গে ঘর করেছেন। ফলে আমি ছোট থেকে যদি কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মিশি, তাহলে আমি জানি তার লুজ পয়েন্ট কোথায় আছে। সেইগুলো তিনি খুব ভালো করে স্টাডি করলেন যে বিজেপির কোথায় কোথায় খামতি আছে, এবং নীতিশকে সরিয়ে সবে বিহারে অন্য একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, সম্রাট। সেই জায়গাটা তিনি দেখলেন। এবার তিনি দেখলেন এই যে বাঁকিপুর, এটা নীতিন নবীনের কেন্দ্র, যিনি বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার পরে হয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে দেখলেন যে এইখানে কি ভাবে আমি জায়গা তৈরি করতে পারি। প্রথমেই তিনি খুঁজে বার করলেন বিজেপি লুফলস, নীতিশ কুমারও করেননি। সেটা হচ্ছে এই বাঁকিপুরে প্রচুর যুব সম্প্রদায়ের মানুষ বাড়িতে বসে রয়েছেন, যাদের কাজ নেই, কর্মসংস্থান নেই। এইটাকে ইস্যু করলেন তিনি। আমরা হয়তো লক্ষ্য করে দেখিনি, যেহেতু জাতীয় রাজনীতিতে সবসময় রিজিওনাল চ্যানেলগুলো লক্ষ্য কম রাখে। বিগত 3 মাসে প্রায় 47% জেন জি, নতুন প্রজন্ম, ওই 20, 18, 21, 22 বছরের ছেলেরা, তারা বিহারের জন সুরাজ পার্টিতে যুক্ত হয়েছে। অর্থাৎ একটা গৃহ সম্পর্ক কার্যক্রম, বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে আসা, যে আমাদের কাছে জন সুরাজ পার্টির কাছে নতুন পরিকল্পনা আছে, আমরা যদি কিছু করতে পারি, এখান থেকে আমরা যদি আগামী দিনে এগোতে পারি, তাহলে এই বাঁকিপুরই হবে তার শুরু। ফলে এই যে জেনজির যোগ দেওয়াটা খুব ইঙ্গিতপূর্ণ হয়েছে। নিশ্চয়ই নির্বাচনী ফলাফল কাটাছেড়া করলে যশবন্ত আরো পরিষ্কার হয়ে যাবে। 49.4% ভোট পেয়ে জেতা মানে তো কম বড় কথা নয়, প্রায় 50,000-এর উপর তার মার্জিন। ফলে এক্ষেত্রে কতটা নতুন জেনারেশন প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকেছে, এটা খুব বড় ব্যাপার। নিশ্চয়ই তোমাকে রিক গোটা বিষয়টা নিয়ে বলবে। আমি শুধু এই লাইনটা বলে শেষ করব যে জেনজির আন্দোলন, এই যে দিল্লির বুকে ককরোচ জনতা পার্টি, এই আন্দোলনটা মানে এইটা দিক নির্দেশ
করে দিয়েছিল যে এবার কিন্তু বিজেপির পায়ের তলার মাটি নরম হচ্ছে। আর সেইটাকে ত্বরান্বিত করলেন যিনি, প্রশান্ত কিশোর, ওই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি জনসুরাজ পার্টিকে আরো শক্তপোক্ত করলেন। এবার কাউকে ভরসা করলেন না, নিজে দাঁড়ালেন, আত্মবিশ্বাসের সঙ্গে জয়লাভ করলেন। এবার মানে এটাই বলতে হবে যে আর কোন কোন রাজ্যে বিপর্যয় অপেক্ষা করছে। কালকে যতদূর আমি জানি শুধু বাঁকিপুর নয়, আরো কয়েকটা কেন্দ্রে বিজেপির ফলাফল খারাপ হয়েছে। যাই হোক, সেই সব নিয়ে পরে আলোচনায় আসছি, কিন্তু এইটা বিজেপির শেষের শুরু, এটা বলা যায়। नहीं, बांकीपुर की जीत को इस तरीके से देखते हैं कि बिहार की जनता ने भाजपा के नेतृत्व को, एनडीए के नेतृत्व को ये संदेश देने की कोशिश की है कि बिहार में एक बेहतर व्यक्ति को आप मुख्यमंत्री बनाइए और जिन वादों के साथ आप सरकार में आए हैं उन वादों पर फोकस कीजिए। अपराध, अपराधी, इनकाउंटर, हाफ इनकाउंटर, जाति, गमछा देखकर गोली मारने की जो भाषा का इस्तेमाल हो रहा है उस पर रोक लगनी चाहिए, वो बंद होना चाहिए। और बिहार में शिक्षा, रोजगार और पलायन की बात होनी चाहिए। यहाँ के सरकार का मामला है, स्थानीय मुद्दा पर क्या है? स्थानीय मुद्दा तो बांकीपुर जैसे पहले था वैसे अभी भी है। नवंबर में जब लोगों ने यहाँ पर 51,000 से भाजपा को जिताया था, उसके मुकाबले कोई बांकीपुर की सड़कें तो टूट नहीं गई हैं, और बांकीपुर में कोई ऐसा गलत काम तो हुआ नहीं है। इसके बावजूद अगर लोगों ने यहाँ हराया है तो जो क्या बदला है? बदला ये है कि बिहार में भाजपा ने एक नया नेतृत्व दिया है, जो नेतृत्व बिहार के लोगों को स्वीकार्य नहीं है। इसलिए नहीं स्वीकार्य है कि उस व्यक्ति का जो चाल चरित्र, चेहरा है, उसको लेकर बिहार के लोग कंफर्टेबल नहीं है। जिस जंगल राज के खिलाफ आपने वोट लिया था, उसी जंगल राज के एक व्यक्ति को अगर आप भगवा रंग का चादर ओढ़ाकर बैठा दीजिएगा कुर्सी पर, तो लोगों को वो मंजूर नहीं है। इसीलिए लोगों ने भाजपा के खिलाफ वोट दिया है। कहाँ पर सरकार बन रहा है? अभी 202 का भी मेजोरिटी है, कहाँ पे सरकार बनाने की बात हो रही है? भाई, भाजपा एनडीए की मेजोरिटी है, अगले 4 बरस रहेगी। एक ही परिवर्तन हो सकता है, वो है उस सरकार के नेतृत्व का परिवर्तन, और उस नेतृत्व के परिवर्तन के लिए हम लोग लड़ाई लड़ रहे हैं। बांकीपुर के लोगों के साथ मिलकर भी ये संदेश देने की कोशिश की है कि मोदी जी, अमित शाह जी, कृपा करके बिहार की भी चिंता कीजिए। बिहार में भी किसी काबिल, चरित्रवान व्यक्ति को, पढ़े लिखे व्यक्ति को मुख्यमंत्री बनाइए, ताकि बिहार में शिक्षा, रोजगार, पलायन की बात हो सके। कहाँ पर अभी ऐसा हो रहा है? 26 चल रहा है, अभी तो कोई चुनाव तो है नहीं। एक चुनाव हो गया जिसमें जनता ने बिल्कुल स्पष्ट तरीके से बता दिया कि भाई, हम लोग को सम्राट चौधरी का नेतृत्व स्वीकार नहीं है, भाजपा का वो राजनीतिक अहंकार नहीं स्वीकार्य है। जहाँ पर वो आप कह रहे हैं कि हम कुत्ता बिल्ली को भी खड़ा करेंगे तो जनता को हम ही को वोट देना पड़ेगा। जनता को ये स्वीकार्य नहीं है कि मोदी के नाम पर या लालू जी के डर से जो लोग जीत कर गए वो काम न करें, बदमाशी करें, ठेका पट्टा, लूटपाट करें और उन्हीं को वोट जनता देती रहे। इस 3 चीज़ के खिलाफ जनता ने वोट दिया है। जेन जी ने किया या बूढ़े ने किया, ये तो एकदम हमारे पास कोई आकलन नहीं है। वोटिंग परसेंटेज देखकर ऐसा नहीं लगता है कि युवाओं ने बहुत बड़ी संख्या में वोट किया है। उनका गुस्सा होगा, उनकी बात का, परसेप्शन का असर जरूर परिवार पर होगा, उनके वोटिंग पैटर्न पर होगा, लेकिन वोट में स्पेसिफिकली जेन जी ग्रुप के लड़के ज़्यादा निकल कर वोट किए हैं, ऐसा मुझे अभी तक नहीं प्रतीत हो रहा है। অর্থাৎ একটা সুন্দর তথ্য তুলে দিয়ে তার বিশ্লেষণ, তার কাঁটাছড়া। এখন যেটা উঠে আসছে যে জেন জি যারা, আমি এটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাপরিকের কাছে আসছি, যে মধ্যপ্রদেশের দাঁতিয়ায় কিন্তু বিধানসভায় বিজেপি হেরেছে। একমাত্র গুজরাটের মঞ্জলপুর, তাতে কিছুটা সম্মান রক্ষা হয়েছে। অর্থাৎ বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাঁতিয়ায় কিন্তু তাদেরকে হার স্বীকার করতে হয়েছে। এখন হার স্বীকারের এই যে বিষয়টি, এটা কি ফ্যাক্টর জেন জি, অর্থাৎ এই রিক পুরকায়স্থের মতো আমাদের যারা ইয়াং ব্লাড রিপোর্টার, যারা ইতিমধ্যে আমাদের 4th পিলার এসে যুক্ত হয়েছে বিভিন্ন হাউসে, বিভিন্ন জায়গায়, রিক যেটা উঠে আসছে সুচারু মনে করছে, এবং আমি তার সাথে অনেকটাই সহমত, যে ফ্যাক্টর তো অনেক কিছু থাকে, কিন্তু তার মধ্যে মেন যেটা, যে আফটার এইচএস 12 পাস করার পর সবাই তো অতটা উচ্চতর ডিগ্রি নিতে পারে না, বা তার মধ্যে বিভিন্ন চাপ থাকে, সামাজিক চাপ। এদেরকে একটা দিশা দেখানো এবং এদের যে আস্থা অবলম্বন করা, এবং এদের বেশি সংখ্যক মানুষকে যোগদান করিয়ে জনসুরাজ পার্টি যে খেলটা দেখালো, একদম ওই ট্রাম্পের মতো আর কি, স্পেডের টেক্কা দিয়ে ট্রাম্প করলো, এবং নিতিন নবীনের ছেড়ে যাওয়া আসন, 30 বছরের একটা দুর্গের পতন। তুমি কি এটার সাথে একমত হচ্ছ? একদমই। কফিনের শেষ পেরেক না হোক, কফিনের প্রথম পেরেকটা পুঁতে গেছে বিজেপির। যদি বলি জনসুরাজ পার্টি বা প্রশান্ত কিশোরের কথা, তার সাথে ককরোচ জনতা পার্টির একটা কিন্তু মিল রয়েছে, আর এই মিলটা একটা মিল হলেও খুব বৃহৎ আকারে এই মিলটা। যে কথাটা সুচারুদা একটু আগে বললো, যে ককরোচ জনতা পার্টি বা আইপ্যাক প্রশান্ত কিশোরের,
বিহারে যখন সার্ভে করলো তারপরে দেখতে পাওয়া গেল যে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল, নতুন প্রজন্মদের কর্মসংস্থান একেবারে নেই বললেই চলে। ককরোচ জনতা পার্টি কোথাও গিয়ে সেই নিট পরীক্ষার কেলেঙ্কারি, স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও গিয়ে হিট করছে। কারণ এই স্বাস্থ্যটা গোটা দেশের মধ্যে এমন একটা বিষয় হয়ে গেছে, খুব স্পর্শকাতর জায়গা, যার জন্য গোটা দেশের মানুষ কিন্তু একটা সময় গিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করেছে। আর প্রশান্ত কিশোরের যে ম্যানিফেস্টো, সেখানেও কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাটাই কিন্তু ২ নম্বর ৩ নম্বর দুখানা পয়েন্টে কিন্তু উল্লেখ ছিল। এই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু মূল টার্গেটে ছিল। যেভাবে নতুন প্রজন্মরা প্রশান্ত কিশোরের এই পার্টিতে ঢুকেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিহারের আন্দোলন আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির সমর্থনে। বিহারে যেভাবে আন্দোলন করলো নতুন প্রজন্মরা, আগামীতে যে একটা পট পরিবর্তন ঘটতে পারে তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছিল। শুধু তাই নয়, প্রশান্ত কিশোর যখন এই আইপ্যাক তৈরি করলো, গুজরাট, কলকাতায় বসে যখন এই আইপ্যাক পুরো তাদের অপারেশন চালাচ্ছে, যদি ভালো করে খেয়াল করে দেখা যায় আইপ্যাকের তো নিজের এত লোক সংখ্যা নেই যে একটা স্টেটে বাইরে থেকে আসলো, এসে সেই জায়গায় তারা যে প্রভাব বিস্তার করে গোটা পশ্চিমবঙ্গের মানচিত্র তারা নিজেদের মতো এঁকে নিল, এতটা তাদের ম্যান পাওয়ার ছিল না। তাহলে কোথা থেকে আসলো? তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে, কোনো বয়স্ক কর্মী বা সিনিয়র কর্মী নয়, যারা নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেস করছে, যে ইয়াং জেনারেশন, তাদেরকে টার্গেট করেছিল আইপ্যাক এবং তাদের দিয়ে তাদের গোটা সার্ভেটা করে নিয়েছিল আইপ্যাক। ফলে নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, এই জেনজিদের ওপর একটা বরাবরই প্রশান্ত কিশোরের একটা ন্যাক ছিল, ফলে তাদের পালসটাকে ধরতে পেরে গেছে। আর সেই কারণেই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সম্পূর্ণভাবে নিজের কেন্দ্রে প্রভাবটা ফেলতে পেরেছেন প্রশান্ত কিশোর, যার জন্য আজকে এই জয়। অর্থাৎ রিক যে যুক্তিটা দিচ্ছে সেটা সুচারু আমাদের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার চেয়েও বলছে একই কথাই, কিন্তু সুচারু যেটা জানতে ইচ্ছা করছে একজন সাংবাদিক হিসেবে থেকে, বা যদি একজন বলো মানুষ হিসেবে, তাহলে তিনটে জায়গায় আমরা কিন্তু সাধারণত উপনির্বাচন দেখি, মানে শাসক দল যে থাকে তার ফরেই যায়, তার বিপরীতে করে যায়, কিন্তু আমরা বেঙ্গলে দেখেছি এর আগেও আমরা বাইরন বিশ্বাসকে জিততে, তিনি কিন্তু শাসক দলের লোক ছিলেন না। যাই হোক, এক্ষেত্রে বিজেপির এখন স্টান্স চেঞ্জ কি হতে পারে বলে তুমি বলছো? না এই এইটাকে রেখে, মানে এই যে বাঁকিপুরের পরাজয় বা এই যে মধ্যপ্রদেশে যে পরাজয়, এটাকে রেখে স্টান্স চেঞ্জ কি তাহলে বিজেপি আবার করতে বাধ্য হবে, না করছে না করবে? না করতে তো তাদের হবেই, তারা চুলচেরা বিশ্লেষণে নামবে, কিন্তু এইটা একটা বড় চ্যালেঞ্জ চলে গেল অমিত শাহর কাছে। যে অমিত শাহের জন্য প্রশান্ত কিশোরকে সরে আসতে হয়েছিল তো নরেন্দ্র মোদীর পাশ থেকে, তার কাছে একটা বড় চ্যালেঞ্জ চলে গেল। ফলে তার নেতৃত্ব নিয়ে এবার আবার প্রশ্ন উঠতে শুরু করলো। এটা যখন বিজেপির সঙ্গে বা নরেন্দ্র মোদীর সঙ্গে প্রশান্ত কিশোর ছিলেন, তখন এটা দলের মধ্যে এটা চলতো যে কে বড় ভোট কৌশলী, প্রশান্ত কিশোর নাকি অমিত শাহ। এ নিয়ে নানা দ্বিধা বিভক্ত, আজকে সেটা আলোচনার নয়। কিন্তু যে কথা আমি শুরুতে বলছিলাম, যে যেভাবে তার পিছিয়ে পড়া রাজ্য নিয়ে রিসার্চ, পরবর্তীকালে ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি তৈরি করা, এবং ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি তৈরি করে মানুষের কাছে কোন প্রকল্পগুলো নিয়ে গেলে মানুষ সেটা গ্রাহ্য করবে, গ্রহণ করবে, পশ্চিমবঙ্গে তো সত্যি সেটা হয়েওছে। বলে মানে এটা কি ভাবা যায়, মানে তুমি সব কাজের জন্য এক্সপার্ট চাইবে, ধরো কম্পিউটারটা খারাপ হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে বলবে, বা টেকনিশিয়ান যে আছে বলবে, বা ধরো আমাদের যান্ত্রিক কোনো ত্রুটি হলে আইটি এক্সপার্ট বলবে, কিন্তু ভোটে আমি কিভাবে মানুষের মন জয় করতে পারবো, ভোট স্ট্র্যাটেজিস্ট, এই ব্যাপারটা কিন্তু প্রশান্ত কিশোর চমকপ্রদ করে তুলেছিলেন। কিন্তু রাজনীতিক হিসাবে তিনি কতটা সফল, তিনি নিজের ময়দানে দাঁড়িয়ে সেটা দেখালেন। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই আলোচনা করবে যে বিহারে তাহলে কি নেতৃত্বের কোনো জায়গায়, প্রদেশ নেতৃত্ব যারা রয়েছেন, বিহারের যারা প্রদেশ সামলাচ্ছেন, সেই জায়গায় কি কোনো রদবদল দরকার? এই রদবদল কি ভীষণ জরুরি? নীতিন নবীন যখন ছেড়ে এলেন, যাদের ওপর দায়িত্ব ছিল বিহারকে শক্তভাবে ধরে রাখার, সেইখানে প্রদেশ মানে নেতৃত্ব যারা যারা প্রদেশ বিজেপি নেতৃত্ব, তারা এতটা ফেল করলেন কি করে? কি করে তারা ওভার কনফিডেন্স হয়ে গেলেন? অনেকে তারা ভেবেছিলেন যে নীতিন নবীনের এই সিটে যেই দাঁড়াক, হাতি ঘোড়া যেই দাঁড়াক, বিজেপি ব্যাপক পরিমাণে জিতবে। কিন্তু নীতিন নবীনের এই সিটে জয় তো দূরস্ত, সেখানে প্রশান্ত কিশোর প্রায় 50,000 ভোটেরও বেশি মার্জিনে জিতলেন। এইটা সবচেয়ে ইঙ্গিতপূর্ণ। ফলে নিঃসন্দেহে কোপ গিয়ে পড়বে নিচুতলার নেতাকর্মীদের ওপর, এবং বিহারের প্রদেশ বিজেপির নেতৃত্ব যারা আছে সেখানে একটা রদবদলের সম্ভাবনা নিশ্চয়ই থাকবে। জেপি নাড্ডা, অমিত শাহ, এছাড়াও
আরও বিজেপির যারা সিনিয়র লিডার আছেন, সাধারণ সম্পাদক যারা রয়েছেন, বিএল সন্তোষ থেকে শুরু করে বিজেপির আরও যারা সিনিয়র লিডার, মোটামুটি এক্সিকিউটিভ কমিটির লিডার যারা, তারা কিন্তু বিষয়টা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই চুলচেরা বিশ্লেষণ করবেন। এবং শুধু তো বাঁকিপুর নয়, আর একটা জায়গাতেও সেখানে কংগ্রেস আসন পেয়েছে। ফলে কেন হাতছাড়া হচ্ছে, এটা একটা খুব ইমেজ খারাপ। এবং ইমেজ খারাপ এ কারণে হচ্ছে, কয়েকদিন আগে যশবন্তদা আমাদের এই প্রতিবেদনে আমি বলছিলাম যে বিজেপির আসল লক্ষ্য লোকসভায় আসন বাড়িয়ে নেওয়া, এবং তার জন্য সাংসদদের মেজরিটি দরকার। ফলে সেই ফেসটা যদি এখন থেকে লুজ হতে শুরু করে, তাহলে লোকসভা নির্বাচনে গিয়ে কিন্তু গোটা দেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে ধাক্কা খেতে হবে। তাই এখনই তারা নিশ্চয়ই প্রদেশ নেতৃত্ব যারা রয়েছেন বিজেপির, সেখানে একটা চেঞ্জেসের জন্য অবশ্যই চেষ্টা করবেন। তবে এই বিষয়টা কিন্তু অমিত শাহকেই তো দায়িত্ব নিতে হবে। তিনি তো বলেছিলেন যে বিহারে কি হবে দেখা যাবে, এবং প্রসাদ কিশোর যখন 15 দিন আগে বলেছিলেন যে আমি হারিয়ে দেখাবো, বিজেপিকে শিক্ষা দিয়ে দেখাবো, তখনও অনেকে কিন্তু বিজেপি লিডাররা কটাক্ষ করেছিলেন। আজকে তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই বাঁকিপুরে এই জনসুরাজ পার্টির এই অভাবনীয় সাফল্যের পর। অর্থাৎ আমার দুই প্রতিনিধি আর প্লাসের রিক এবং সুচারুর থেকে যেটা উঠে এলো, যে একটা সময় আমরা বলতাম না যে বাংলা পথ দেখাবে গোটা ভারতকে, এখানে রাজনীতির ক্ষেত্রে বলতে হচ্ছে যে বিহারের বাঁকিপুর কি পথ দেখাবে এবার গোটা ভারতকে। কারণ 2029, যেমনটা রিকও বললো এবং সুচারুও বললো, যে 29-এ ভারতবর্ষে কিন্তু সংসদ নির্বাচন, সাংসদদের, এবং তার আগে বেশ কিছু বিল বিজেপি নিঃসন্দেহে চাইবে পাশ করাতে। ইতিমধ্যেই তো পরীক্ষা নিয়ে যে বিল, সেটা পাশ হয়ে গিয়েছে। তবে এই যে খুব ইঙ্গিতপূর্ণ প্রশান্ত কিশোরের ভোট কুশলীর থেকে এবার বিধায়ক হয়ে ওঠা, এমএলএ প্রশান্ত কিশোর, এবং যেভাবে জনসুরাজ পার্টি তার করিশ্মা দেখালো, তার ক্যালিবার দেখালো, এবং ইয়াং ব্রিগেডদের নিয়ে, জেন জিদের নিয়ে। এবং আরেকটা কথা জানি রাখি প্রতিবেদন শেষের আগে, আগামী বৃহস্পতিবার আরএসএস এর যে প্রবর্তক প্রচারক মোহন ভাগবতজি, তিনি মুম্বাইতে 2000 জেনজিকে নিয়ে কিন্তু একটি সভা করতে চলেছেন বলেই কিন্তু সূত্র মারফত খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন এই মুহূর্তে এই ধরনের কত সভা তারা করেন, যেটা সুচারু বলল, জেপি নাড্ডা, নীতিন নবীন, নীতিন গডকরি, অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, এরা যারা বিজেপির, তার সাথে বিএল সন্তোষ, ভূপেন্দর যাদব, এরা যারা আছেন ভোট কুশলী হিসেবে কাজ করেন, তারা নিজেদের মধ্যে বসে কি আত্মসমালোচনা, কি ত্রুটি, প্রদেশের যে নেতৃত্ব সেখানে কিছু গন্ডগোল, মানে এক্স্যাক্টলি আমরা ওভার কনফিডেন্স ছিলাম, সব মিশিয়ে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকছে। তবে আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা বাঁকিপুর প্রশান্ত কিশোর বিজেপির পরাজয় এ নিয়ে বিশ্লেষণ করলাম। আবার আগামী কোনো পর্যায়ে, আগামী কোনো প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।